আসসালামু আলাইকুম। 18 বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার চিকিৎসা সহায়তা দিতে ঢাকায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক। সন্ধ্যায় আসবে চীনের ডাক্তাররা। অসুস্থতা নিয়ে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান রিজভীর। উৎসব মুখ্য নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে যথাযথ ভূমিকা রাখার আহ্বান প্রধান উপদেষ্টার। জাতীয় স্বার্থ রক্ষায় নিজেদের উৎসর্গ করার তাগিদ। গুমের মামলার অভিযোগ গঠনে শুনানি শুরু। শেখ হাসিনার আইনজীবী থাকতে না পারায় আদালতে নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই পান্না। আমির হোসেনকে নিয়োগ ট্রাইব্যুনালে। জনগণের প্রতি দায়বদ্ধ প্রার্থীদের ভোট দেবে রাজধানীবাসী। চাঁদপুরের হাটে বাজারে নির্বাচন নিয়ে তুমুল আলোচনা। জয় পরাজয় ভূমিকা রাখবে জেলেদের ভোট। এবং সরকারের অনুমোদন ছাড়া সয়াবিন তেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। অভিযোগ বাণিজ্য উপদেষ্টা। মানুষের ওপর চাপ বাড়বে বলছে ক্যাব। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য থেকে ডাক্তার রিচার্ড বিলি সকালে এভারকেয়ার হাসপাতালে গেছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান। এছাড়া চীন থেকে আরও একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলের সন্ধ্যার মধ্যে দেশে পৌঁছানোর কথা রয়েছে। এদিকে খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ নিরাপত্তা দেওয়া শুরু করেছে। এছাড়া এভারকেয়ার হাসপাতালে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, আপনি তো এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন এবং সেখানে বেগম খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি বা বিস্তারিত আপনি কি আছে আপনার কাছে খবর আমাদেরকে একটু জানাবেন। নাজিয়াত, সকাল থেকে আছি এভারকেয়ার হাসপাতালের নিচে। যেটা জিজ্ঞাসা করলেন যে বিএনপি চেয়ারপারসনের যে স্বাস্থ্যের বা চিকিৎসার যে সর্বশেষ পরিস্থিতি, সেটা আসলে এখন নতুন করে বলার মতো আসলে কিছুই নেই। গতকালকে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজএডএম জাহিদ হাসান তিনি যে ব্রিফটা করেছিলেন যে তার অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছে, এখনো পর্যন্ত আমাদের কাছে কিন্তু সেই তথ্যটাই আছে। কারণ আজকে সকালে বা দুপুর পর্যন্ত আসলে কোনো ব্রিফ কিন্তু আনুষ্ঠানিকভাবে তার পক্ষ থেকে এখনো পর্যন্ত করা হয়নি। তবে যেটুকু খবর আছে যে যুক্তরাজ্য থেকে যে চিকিৎসক আসার কথা ছিলেন রিচার্ড বিলি, তিনি কিন্তু সকালেই এসে উপস্থিত হয়েছেন এবং সকালে তিনি কিন্তু এভারকেয়ার হাসপাতালে এসেছেন এবং তিনি আসলে বেগম খালেদা জিয়াকে পর্যবেক্ষণ করছেন। এছাড়া সন্ধ্যায় চায়না থেকে কিন্তু আরেকটি বিশেষজ্ঞ চিকিৎসক দল সেটা কিন্তু আসার কথা রয়েছে। এছাড়া গতকালকেও কিন্তু চায়না থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল এসে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা, সেই চিকিৎসায় যুক্ত হবার জন্য। চিকিৎসা সংক্রান্ত এই হচ্ছে আপডেট। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি আমি একটু বলতে চাই, একটু দেখাতেই চাই আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে এভারকেয়ারের সামনে কিন্তু যে নিরাপত্তা বলয় সেটা কিন্তু জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি, এবং আপনি জানেন যে খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করার পর থেকে গতকাল দুপুর থেকে কিন্তু স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ তারা কিন্তু দায়িত্ব গ্রহণ করেছেন এবং তারা কিন্তু সার্বক্ষণিক এই হাসপাতালে রয়েছেন তার নিরাপত্তা নিশ্চিতের জন্য। এছাড়া বাইরেও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পুলিশ এবং বিজিবি রয়েছে। আজকে নতুন করে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বেগম খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিতের জন্য। এবং সামনের যে জায়গাগুলো এভারকেয়ারের সামনে দেখতে পাচ্ছেন যে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু সর্বসাধারণে যারা এভারকেয়ারে চিকিৎসা নিচ্ছেন বা চিকিৎসা নেওয়ার জন্য এসেছেন, যাদের স্বজনরা আছেন, তাদের সেই ভিজিটর ছাড়া আসলে কাউকে কিন্তু আসলে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, বা নতুন করে রোগী যারা আসছেন তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে শুধুমাত্র। কিন্তু অন্যান্য যারা সিভিলিয়ান আছেন অনেকেই কিন্তু আসলে ভিড় করেছেন বেগম জিয়ার আসলে
অসুস্থতার কথা শুনে অনেকেই আসছেন দূর দূরান্ত থেকে এবং স্থায়ী কমিটির নেতাকর্মীরা আসছেন না, বাইরে ব্রিফ করছেন না, কারণ শুধুমাত্র ডক্টর AZM জাহিদ হাসান তিনি আসলে তার শরীরের সর্বশেষ পরিস্থিতি তার সেটা জানাবেন। তবে অন্যান্য যারা আছেন সমর্থক অনেককেই আমরা সকাল থেকে এখানে ভিড় করতে দেখেছি, সেটার পরিমাণও অন্যান্য দিনের তুলনায় কিন্তু কমেছে এবং বারবারই কিন্তু আসলে স্থায়ী কমিটির বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে হাসপাতালের নিচে আসলে ভিড় না করার জন্য অনুরোধ করা হয়েছে এবং নিজের অবস্থান থেকে আসলে তার জন্য দোয়া প্রার্থনা করার কথা বলা হয়েছে। এবং সেই অবস্থায় আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা তিনি কিন্তু প্রবেশ করেছেন তাকে দেখার জন্য। এর আগেও কিন্তু আসলে রাতে অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা নেতারা শীর্ষ নেতা। মুশফিক, আপনাকে ধন্যবাদ। এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ তথ্য জানাচ্ছেন আমাদের সহকর্মী মুশফিক। দেশবাসীর দোয়ায় বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের অগ্রযাত্রায় নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেগম জিয়া রোগ মুক্তি কামনায় কৃষক দলের দোয়া মাহফিলে তিনি একথা বলেন। অন্যদিকে ভাসানী মিলনায়তনে আরেক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, সারা দেশে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া করছে। তিনি বলেন, মানুষের ভালোবাসা দোয়ায় বেগম জিয়া দ্রুত সুস্থ হয়ে আবারও জাতীয়তাবাদী শক্তির নেতৃত্ব দেবেন। বেগম জিয়ার অসুস্থতা নিয়ে কোনো ধরনের গুজব, অপতথ্য থেকে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানান বিএনপির সিনিয়র নেতারা। স্বৈরাচার আওয়ামী লীগ বিদায়ের পরে যখন তিনি কারামুক্ত হয়েছেন, তারপরেও তার শরীর কিন্তু ভেঙে গিয়েছিল। তার উপরে যে জুলুম, নির্যাতন, অত্যাচার, কারাগারে আমরা তাকে দেখতে গিয়েছি, তিনি কখনো ভেঙে পড়েননি, কোনো অন্যায়ের কাছে কোনোদিন তিনি মাথা নত করেন নাই। দেশ বিদেশের চিকিৎসকরা ছুটে আসছেন। আজকে দেশ বিদেশের বিভিন্ন রাষ্ট্রনায়করা, সরকার প্রধানরা তার সুস্থতার জন্য সেখান থেকে বার্তা দিচ্ছেন। আজকে দেশের সর্বস্তরের মানুষ, সরকার প্রত্যেকে তার সুস্থতার জন্য দাবি করছেন। নিশ্চয়ই একটি জাতির সকল মানুষ যখন আল্লাহর দরবারে মোনাজাত করে কোনো কিছুর জন্য, আল্লাহ সেটা কবুল করেন, আল্লাহ সেটা মঞ্জুর করেন। ফেব্রুয়ারির নির্বাচন ঐতিহাসিক ও উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনী বড় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এই আশা প্রকাশ করেন। দেশের উন্নয়ন ও জাতীয় স্বার্থের রক্ষায় নিজেদের জ্ঞান ও প্রজ্ঞার সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স সম্পন্নকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের হাতে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবছর 96 জন কর্মকর্তা কোর্সে অংশ নেন। এর মধ্যে সামরিক, বেসামরিক কর্মকর্তা ছাড়াও ভ্রাতৃপ্রতিম 18 দেশের সদস্য রয়েছেন। সফলভাবে কোর্স সম্পন্নকারীদের অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। The National Defense College was established with a clear vision to cultivate leaders who can navigate the complex and ever-evolving geopolitical landscape. In an era where the economic center of gravity is shifting towards Asia, Bangladesh occupies a strategic position that offers immense opportunities. আশা করেন বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যাবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা রাখবে। Your continuous efforts during national crises such as natural disasters, political unrest, and pandemics demonstrate your readiness to respond and your unwavering dedication to the well-being of our citizens. এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যদের সঠিক ভূমিকার গুরুত্ব তুলে ধরেন প্রধান উপদেষ্টা। Still, you have to play a very historical role very soon in our national election and referendum in February. Coming February, to make it not only a historical landmark, also a peaceful and festive, make it a festive occasion for all voters who turn out to vote. And the nation will remember with pride. They really had a historical
occasion to turn the country around. ডক্টর ইউনূস আশা করেন অতীতের মতো আগামীতেও ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স বাংলাদেশ ও ভাতৃপ্রতিম দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করবে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। শেখ হাসিনা সরকারের ১.৫ দশকের শাসনামলে বিরোধী দলের নেতাকর্মী সহ বিভিন্ন ব্যক্তিকে গুমের পর টিএফআই সেলে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ১১ সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিরুদ্ধে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই শুনানি চলছে। ১৭ আসামির মধ্যে গ্রেফতার আছেন ১০ জন সেনা কর্মকর্তা। সেনানিবাসে অবস্থিত সাময়িক কারাগার থেকে সকাল ১০:১০টার দিকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই দিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। গুমের মামলায় গ্রেফতার ১০ সেনা কর্মকর্তা ভার্চুয়ালি যুক্ত হয়ে আবেদন খারিজ করেছেন ট্রাইব্যুনাল ১। এদিকে গুমের ২ মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী জেডায় খান পান্না আদালতে উপস্থিত না হওয়ায় তাকে জরুরি তলব করেন ট্রাইব্যুনাল। পরে তিনি আদালতে হাজির হয়ে নিজের শারীরিক অসুস্থতার কথা জানান। ভিডিও বার্তায় ট্রাইব্যুনাল সম্পর্কে বিরূপ মন্তব্য করা ও শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী থাকতে না পারায় ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা চান তিনি। পরে শেখ হাসিনার পক্ষে আইনজীবী আমির হোসেনকে নিয়োগ দেন আদালত। এদিকে ট্রাইব্যুনাল ২ জুলাই গণঅভ্যুত্থানের রাজধানীর আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো সহ ৭ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। তফসিলের আগে নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছে বাংলাদেশ কংগ্রেস। নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ অবৈধ ঘোষণা এবং নির্বাচন কমিশন সার্ভিস গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। সেই সাথে রিটের রুলে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চাওয়া হয়েছে। বাংলাদেশ কংগ্রেসের পক্ষে দলের মহাসচিব ইয়ারুল ইসলাম এই রিট করেন। নির্বাচনের দিনক্ষণ কাছে চলে আসলেও এখনো জমে ওঠেনি নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা ভোটারদের দোরগোড়ায় যেতে ব্যস্ত সময় পার করলেও সাধারণ ভোটারদের মাঝে সেই প্রচলিত নির্বাচনী আমেজ এখনো স্পষ্ট নয়। অনেকের মনে নির্বাচনকে ঘিরে রয়েছে শঙ্কা ও অনিশ্চয়তা। রাজধানীতে বিভিন্ন দলের প্রার্থীরা ব্যানার ফেস্টুন নিয়ে প্রচারণা চালানোর চেষ্টা করছেন, তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এসব ব্যানার ও ফেস্টুন অপসারণ করার প্রচারণামূলক সামগ্রী উপস্থিতি অনেকটাই কমে গেছে। ভোটারদের অভিযোগ, বারবার সরকারের পরিবর্তন হলেও সাধারণ মানুষের ভাগ্যের তেমন পরিবর্তন হয়নি। ঢাকার জীবনযাত্রার মানের উন্নতি না হয়ে বরং ব্যয় দিন দিন বেড়ে গেছে। তাই তারা আগামীতে এমন একটি সরকার দেখতে চান যা সত্যিকারের জনমানুষের প্রতি দায়বদ্ধ ও তাদের স্বার্থ রক্ষায় অগ্রগামী হবে। ভোট নিয়ে চিন্তা ভাবনা আসলে অনেক কম, যেহেতু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানে আইসিইউতে আছে। বর্তমানে সরকার এলোমেলো পথে আছে বা হয়েছে। আমরা চাই ভালো একটা সরকার আসুক এই দেশের ভিতরে, মোটামুটিভাবে দেশটা যেন শান্তিভাবে চলাফেরা করে। আন্দোলনই এখনো দূর হইতে পারে না, নির্বাচন আর কি হবে? যে পর্যন্ত আন্দোলন দূর না হবে পর্যন্ত নির্বাচনের কোনো আশা আমরা দেখি না। আগে রাজপথের আন্দোলন দূর করতে হবে। দর্শক, এই মুহূর্তে ঢাকা ৮ আসনের শাহবাগ এলাকায় আছেন সহকর্মী ইয়াসিন রানা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রানা, কেমন দেখছেন ঢাকা ৮ আসনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা? আমাদেরকে বিস্তারিত জানাবেন। নাজিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ঢাকা ৮ আসন মূলত রাজধানীর শাহবাগ, পল্টন, মতিঝিল, শাহজাহানপুর এলাকা নিয়ে আসলে গঠিত। এই এলাকাতে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস, জামাতের প্রার্থী অ্যাডভোকেট হেলাল উদ্দিন, এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি এবং এনসিপির প্রার্থী এই আসনের রিকশা চালক সুজন খান। আমরা আসনের অনেকগুলো এলাকা আসলে ঘুরেছি। এখানে
বিভিন্ন এলাকাতে বিভিন্ন প্রার্থীর পোস্টার রয়েছে, এছাড়া সকাল থেকে প্রচারণা আসলে তেমন একটা চোখে পড়েনি। তবে এই ক্ষেত্রে আমরা যে বিষয়টা ধারণা করছি, প্রার্থীদের সাথে কথা বলেছি, যেহেতু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ, তার কারণে আসলে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে অনেকটা বিএনপি আসলে নিষ্ক্রিয়। তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য মিলাদ মাহফিল করছেন, দোয়া করছেন যাতে বিএনপি চেয়ারপারসন সুস্থ হন দ্রুত, এবং সেখানে মূলত ভোটারদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করছেন। এছাড়া জামাতের প্রার্থী অ্যাডভোকেট হেলাল উদ্দিনের সাথে আমরা কথা বলেছি, সেখানে উনি আমাদেরকে জানিয়েছেন তারা আসলে বিকেল থেকে সন্ধ্যার পর আসলে নির্বাচনী প্রচারণার দিকে জোর দিচ্ছেন। তারা উঠান বৈঠক এবং ব্যবসায়ীদের সাথে ঘরোয়া বৈঠক করছেন, প্রার্থীদের ভোটারদের সাথেও বিভিন্ন এলাকাতে জনসংযোগ করার চেষ্টা করছেন। এবং শরীফ ওসমান হাদি উনি সকাল থেকে মূলত নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এক্ষেত্রে তবে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে ভোটারদের তেমন একটা আসলে সাড়া তেমন আসলে পাচ্ছেন না। আর ভোটাররা যে নির্বাচনের ক্ষেত্রে যে ধরনের আমেজ উত্তাপ আছে ভোটারদের মাঝে, আসলে সেই ধরনের আমেজ উত্তাপ আসলে নেই। ভোটারদের সাথে আমরা কথা বলেছি, আগামী নির্বাচন নিয়ে তাদের মধ্যে কিছুটা শঙ্কা রয়েছে। নির্বাচন আসলে কি ধরনের হবে, ভোট আসলে হবে কিনা, কিংবা বিএনপি কিংবা জামাতের অবস্থানটা আসলে কি হবে। এছাড়া একের পর এক আন্দোলন আসলে হচ্ছে, সেই ক্ষেত্রে ভোটারদের মাঝে নির্বাচন সংশ্লিষ্ট যে ধরনের আমেজ উত্তেজনা আসলে থাকার কথা এখন পর্যন্ত হয়নি। প্রার্থীরা ধারণা করছেন হয়তো তফসিল ঘোষণার পরে তারা এক ধরনের নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে তারা জমে উঠবে, এছাড়া ভোটারদেরও ব্যাপক একটা সাড়া পাবেন। এছাড়া নির্বাচনের যেহেতু ফেব্রুয়ারি মাসের অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে অনেকটা সময় বাকি, অনেকটা সময়ের কারণে ভোটাররা এখনও সেইভাবে আসলে সিদ্ধান্ত নিতে পারছেন না আসলে কি হবে। ভোটের দিন ঘনিয়ে আসার সাথে সাথে হয়তো নির্বাচনী উত্তাপ, নির্বাচনী প্রচারণা প্রার্থীদেরও দৌড়ঝাঁপ বেড়ে যাবে, এমনটাই ধারণা করছেন। তো এই ছিল ঢাকা ৮ আসন থেকে নির্বাচনের এই প্রচারণার সর্বশেষ তথ্য। নাজিয়াত। রানা, আপনাকে ধন্যবাদ। চাঁদপুরের শেষ প্রান্ত হরিণাঘাট, মেঘনাঘাট, ইলিশ মাছ ধরা ও বিক্রি যাদের পেশা, সেখানেও লেগেছে ভোটের হাওয়া। আজ সালাম স্টিল ভোটের গাড়ি আছে হরিণাঘাটে। চাঁদপুর থেকে আলী আসগর ইমনের পাঠানো তথ্যচিত্র আরো জানাচ্ছেন জাহিদুল আলম। চাঁদপুরের শেষ প্রান্ত, নদী পার হলেই শরীয়তপুর, মাঝে বিশাল মেঘনা নদী। এই ঘাটকে ঘিরেই এখানকার মানুষের জীবন ও জীবিকা। এখানকার বেশিরভাগ মানুষই জেলে, মাছ ধরা আর বিক্রি করাই তাদের পেশা। মাঝঘাটে জেলে নৌকা ভিড়লেই আড়তের লোকজন ঝাঁপিয়ে পড়ে, ডাক করে মাছ নিজেদের করতে সবারই প্রাণান্তকর চেষ্টা। এই তুমুল ব্যস্ততার মাঝেও এখানকার মানুষজন আসন্ন নির্বাচন নিয়ে বেশ উচ্ছ্বসিত। সামান্য অবসর পেলেই মেতে ওঠেন রাজনৈতিক আলোচনায়, ঝড় ওঠে চায়ের কাপে। চাঁদপুর ৩-এর এই আসনটিতে মৎস্যজীবীরা বেশ বড় ভূমিকা রাখেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখানে মোট ভোটার ৫,০৮,৯৩২ জন। নির্বাচন হলে দেশের সম্পদ পরিবর্তন হবে, দেশের পরিস্থিতি ভালো হবে, এটাই আমাদের আশা। যেই আসুক, যেই কোনো সরকারি আয়োগ, গরিবের যে শান্তি, গরিব যাতে ভালো থাকতে পারে, ওই আশাই করতে আছে। এই মৎস্যজীবীরা ভোট কাকে দিবেন তা এখনো নিশ্চিত করে না জানালেও দীর্ঘদিন পর ভোট দিতে পারবেন, এতেই তারা বেশ খুশি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দর্শক, সকাল থেকে চাঁদপুর ৫ আসনের হাজীগঞ্জ শাহরাস্তি এলাকা ঘুরেছেন আলী আসগর ইমন। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী হালচালের খবর। এটিএন বাংলার নির্বাচনী আয়োজন সালাম স্টিল ভোটের গাড়ি চলছে সারা বাংলাদেশ ব্যাপী। দর্শক মন্ডলী, এই ভোটের গাড়ি নিয়ে আমরা যাচ্ছি বিভিন্ন জেলায় জেলায়, শুনছি বাংলাদেশের নির্বাচনী উত্তাপ কেমন ছড়াচ্ছে সাধারণ মানুষের মাঝে। আর চলতে চলতে আমি এখন চলে এসেছি চাঁদপুর ৫ আসনের হাজীগঞ্জে, এবং আমি এখন দাঁড়িয়ে আছি হাজীগঞ্জ হাজী মডেল কলেজের সামনে। কেমন দেখছেন আপনাদের নির্বাচনী আয়োজন কেমন চাঁদপুরে? জি আলহামদুলিল্লাহ, আমরা তো দীর্ঘদিন ভোটের সংস্কৃতি থেকে দূরে ছিলাম। এখন আমাদের এলাকায় বর্তমানে ভোটের আমেজ বিস্তার করতেছে। আমরা দীর্ঘদিন ভোট দিতে পারি নাই, এবার আমরা ভোট দিব। আমরা একটা সৎ এবং যোগ্য প্রার্থীকে বেছে নিব ইনশাল্লাহ, আশা করছি। জি, আমি ভোটার হয়েছি। আমি ভোটার হয়েছি ২০২২ সালে। তবে ২০২৪ সালে আমি যোগ্য প্রার্থী না থাকার কারণে ভোট দিতে পারি নাই। আমাদের এই যে নতুন যে একটা বাংলাদেশ ২৪-এর পরে যে বাংলাদেশ, সেখানে আমরা নতুন আঙ্গিকে নতুন ভাবে
আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি এবং একটা সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, যেখানে সৎ এবং যোগ্য দক্ষ লোক এবং সংসদের নেতৃত্ব দিতে পারবে। আমরা এরকম একজন লোক চাই। সেটা আমরা চাই যে এই দেশের মধ্যে ইসলামী মতের যেই হোক আদর্শ সৎ নীতি মানে আমরা চাই এরকম একটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মন্ডলী, এখানকার লোকজন বলছিল যে আসলে এতদিন তারা ভোট দিতে পারেনি এবং এবার যে ভোট দিতে পারবে এটাই তাদের মধ্যে একটি বড় আয়োজন। সরকারের অনুমোদন ছাড়াই সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 9 টাকা বাড়িয়েছে রিফাইনারি কোম্পানিগুলো। একে বেআইনি বলছেন বাণিজ্য উপদেষ্টা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। জানান, সরকারের সম্মতি ছাড়া অত্যাবশ্যকীয় পণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই। সয়াবিন তেলের বাড়তি দাম ভোক্তাদের ওপর চাপ বাড়াবে বলে মনে করছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের AHM শফিকুজ্জামান। বেআইনি কাজের জন্য রিফাইনারি কোম্পানিগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করছেন তিনি। সচিবালয়ে এসব কথা বলেন তারা। ওনারা যে দামে আজকে বাজারে বিক্রি করছে সেখান থেকে প্রায় 20 টাকা কম 20 টাকা কমে আমাদেরকেই তেল দিয়েছেন। বাজারে মানে 20 টাকা বেশি দামে তেল দেওয়ার কোনো কারণ, আমি তো যৌক্তিক কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আমরাও জিনিসটা শুনবো, বুঝবো, বুঝে যৌক্তিক যদি যে সমাধান সেটাতেই যাব। তারা এই 9 টাকায় যে বাড়িয়ে দিল সেটি বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যদি কনসাল্ট না করে করা হয় সেটা আমি বলবো যে আইনের ব্যত্যয়। এই ক্ষেত্রে যেটা আছে ভোক্তাধিকার আইন, কম্পিটিশন কমিশন আইন, ইভেন যদি কেউ হোর্ডিং করে যেটা মাঝে মাঝে দাম বাড়ানো হয় সেখানে স্পেশাল পাওয়ার একটা ব্যবস্থা আছে। আমরা সেই আইনের প্রয়োগটা দেখতে চাই। 10ম গ্রেডে বেতন সহ 3 দফা দাবিতে পরীক্ষা বর্জন করে সারা দেশে শাটডাউন কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। মেহেরপুরের কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে জেলার 308টি প্রাথমিক বিদ্যালয়ে তালা লাগিয়ে দিয়েছেন সহকারী শিক্ষকরা। সকালে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে গিয়ে তাদেরকে বের করে দেওয়া হয়। এতে বন্ধ হয়ে যায় ক্লাস ও বার্ষিক পরীক্ষা। শিক্ষকদের আন্দোলনের কারণে ছাত্রছাত্রীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক ক্ষোভ। এদিকে সরকারের ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী 3 দফা দাবি বাস্তবায়নে কোনো অগ্রগতি না হওয়ায় পরীক্ষা বর্জন ও কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে যেতে তারা বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা। নওগাঁয় সহকারী শিক্ষকদের কর্মবিরতির কারণে প্রধান শিক্ষকরা নিজস্ব ব্যবস্থাপনায় দাপ্তরিক মাধ্যমে পরীক্ষা নেন। আন্দোলনরত শিক্ষকরা বলছেন তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ক্লাস বা বার্ষিক পরীক্ষায় তারা অংশগ্রহণ করবেন না। নেত্রকোনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতির ফলে চরম বিপাকে পড়ে কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকরা। সকালে জেলার বেশ কয়েকটি উপজেলা সহ কেন্দুয়া উপজেলা পরিষদ চত্বরে 182টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কয়েকশো শিক্ষক অবস্থান নিয়ে শাটডাউন কর্মসূচি পালন করে। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়, বন্যা ও ভূমিধসের পর মানবিক বিপর্যয় সহায়তা দিতে ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার নির্দেশে ও সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে সকালে বিমান বাহিনীর একটি C-130J পরিবহন বিমান কলম্বোর উদ্দেশ্যে রওনা দেয়। বিমানে ত্রাণ সামগ্রী ও উদ্ধার সরঞ্জাম ছিল। বিমান বাহিনীর 15 জন ক্রু এই মিশনে অংশ নেন। সশস্ত্র বাহিনী বিভাগের একজন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি এই দলে ছিলেন। এয়ার কমান্ডার মোহাম্মদ শাহিদুল ইসলাম মিশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। কর্নেল মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ত্রাণ পৌঁছে দিয়ে বিমানটি আজই দেশে ফিরে আসবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রশ্নে বেগম খালেদা জিয়া কখনো আপোষ করেননি বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক ও ঢাকা 12 আসনে ধানের শীষের প্রার্থী সাইফুল আলম নীরব। রাজধানী তেজগাঁও কলেজে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের আয়োজনে বেগম জিয়া রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে নীরব এ কথা বলেন। দেশমাতার রোগ মুক্তি কামনায় গোটা দেশ দোয়া করছে জানিয়ে নীরব আশা প্রকাশ করে বলেন, মানুষের ভালোবাসায় বেগম জিয়া সুস্থ হয়ে আবারও দেশের নেতৃত্ব দেবেন। স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক দলের নেতাকর্মীরা দোয়ায় অংশ নেন। সরকারের গোলাম শেখ হাসিনা তার ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে সাজা দিয়ে 10 বছর সাজা দিয়েছিল। সে সাজা তিনি কারাবরণ করেছিলেন, 6 বছর তিনি কারাবরণ করেছিলেন। তিনি সুস্থ অবস্থায় তিনি কারাগারে গিয়েছিলেন। এটার নেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ। তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
চলছে অগ্রহায়ণ মাস। গ্রাম বাংলায় এখন আমন ধান কাটার ধুম। তবে এবছর অঞ্চল ভেদে ফলনে রয়েছে বিস্তর ফারাক। আর তাই ফলন নিয়ে কেউ খুশি, আর কারো মনে রয়েছে লোকসানের শঙ্কা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্র আরো জানাচ্ছেন জাহিদুল আলম। দিগন্ত জুড়ে এখন সোনারঙা ধান ক্ষেত। হেমন্তের হিমেল বাতাসে মাঠে মাঠে দোল খাচ্ছে আমন ধানের শীষ। দেশ জুড়ে চলছে নতুন ফসল ঘরে তোলার উৎসব। মাদারীপুরে এবার আমনের বাম্পার ফলন হয়েছে। জেলার 5 উপজেলায় এখন ধান কাটতে ব্যস্ত কৃষকরা। সবার চোখে মুখে আনন্দ। ফসল হয়েছে এবছর, দেখে মানুষ খুশি। ফলন ভালো হয়েছে এবং দেখার মতন। আমন ধান আগের চাষ হইতো না, এবার নতুন চাষ হয়েছে, এবার বাম্পার ফলন। বিগত বছরের তুলনায় আমন ধানের ফলন খুবই ভালো হয়েছে। মাদারীপুরের কৃষি অফিস জানায়, অনুকূল আবহাওয়া, রোগবালাই না থাকা এবং সরকারি প্রণোদনায় ভালো বীজ পাওয়ায় এবছর ভালো ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমনে আবাদ সন্তোষজনক হয়েছে এবং এই ব্যাপারে কৃষকরা খুবই আশাবাদী। তবে একেবারে উল্টো চিত্র নওগাঁয়। এই জেলায় কৃষকরা জানান, অসমের বৃষ্টি আর পোকার আক্রমণে এবছর ধানের ফলন কম। এছাড়াও সার, বীজ, শ্রমিক ও অন্যান্য কৃষি উপকরণের দাম বেশি থাকায় বেড়েছে উৎপাদন খরচ। আছে সিন্ডিকেটের দৌরাত্ম্য। এ কারণে চলতি মৌসুমে লোকসানের শঙ্কায় তারা। পোকার ওষুধ দিয়ে পোকা মারা যাচ্ছে না, যার কারণে ফলন কম। আমাদের ধানের ফলন এবার কম, গত বছর ছিল ধানের ফলন বেশি। বাজারে ধান বেচতে গেলে সিন্ডিকেট করে ধানের দাম আমরা পাই না। ফসল ক্ষতিগ্রস্ত হলেও লক্ষ্যমাত্রা অর্জনে কোনো প্রভাব পড়বে না বলে জানান এই কৃষি কর্মকর্তা। কৃষকদেরকে পরামর্শ দিয়েছি লজিং আপ করার জন্য। অনেকেই লজিং আপ করেছে এবং পরবর্তীতে এটা রিকভার হয়েছে। আমাদের বাকি ধান যখন কর্তন হবে, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব। জাহিদুল আলম, এটিএন বাংলা। সন্তানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। আগামীকাল 2 দিনের ভারত সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 4 বছর পর প্রথমবার দিল্লিতে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে যোগ দিতে পুতিনের সঙ্গে আসছেন তার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলোসভ ও ব্যবসায়ী শিল্প প্রতিনিধিদের একটি বড় দল। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের চাপের কারণে সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের জ্বালানি ও প্রতিরক্ষা বাণিজ্যে যে প্রভাব পড়েছে তা কাটিয়ে নতুন করে সম্পর্ক জোরদার করাই পুতিনের এই সফরের লক্ষ্য। মস্কো ভারতের কাছে রুশ তেল, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও যুদ্ধ বিমান বিক্রি বাড়ানোর চেষ্টা করবে। পুতিনের সফরের আগে দুই দেশের কর্মকর্তারা প্রতিরক্ষা, নৌ পরিবহন ও কৃষি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। বিশ্লেষকরা বলছেন, পুতিনের সফর ভারতের জন্য মস্কোর সঙ্গে বিশেষ সম্পর্কের শক্তি পুনরায় তুলে ধরার সুযোগ। তবে দেশ দুটির কোনো চুক্তি হলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পাল্টা প্রতিক্রিয়া দেখাতে পারেন এমন শঙ্কা রয়েছে নয়াদিল্লির। খেলার খবর। শেষ টি-20তে আয়ারল্যান্ডকে 8 উইকেটে হারিয়ে জয় দিয়ে সিরিজ শেষ করে বাংলাদেশ। দলের পারফরম্যান্সে খুশি অধিনায়ক লিটন দাস। প্রথম ম্যাচে আইরিশদের কাছে হেরে বেশ চাপেই ছিল বাংলাদেশ। পিছিয়ে টানা 2 ম্যাচ জয়ে সিরিজটি নিজেদের করে নেয় টাইগাররা। দলের ফিল্ডিংয়ে এবার বেশ ভালো হয়েছে বলেও সন্তোষ প্রকাশ করেন লিটন। এশিয়া কাপ আর আয়ারল্যান্ডের বিপক্ষে পারফরম্যান্সের পর আসন্ন বিশ্বকাপের দল তৈরি হয়েই আছে বলে খেলার শেষে সংবাদ সম্মেলনে জানান টাইগার দলপতি। দল অনেক আগে থেকে রেডি ছিল। যখন এশিয়া কাপ আমরা খেলেছি তখন থেকেই আপনি যদি দেখেন যে প্যাটার্নটা এই কয়েকটা প্লেয়ারই খেলতেছে, তার মানে বোঝা যাচ্ছে যে দলটা আগে থেকে রেডি ছিল। এখন একটা জিনিস যে থাকবে, প্লেয়াররা বিপিএল খেলবে, বাংলাদেশের সবচেয়ে বড় একটা ক্রিকেট। আমার মনে হয় যে যেখানেই খেলুক, যে কোনো টিমেই খেলুক, তারা বেস্ট ক্রিকেটটা খেলবে এবং ওই বেস্ট ক্রিকেটটাই আবার যখন আমরা ন্যাশনাল টিমের হয়ে আসবো তখন আবার খেলার চেষ্টা করবো।
ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে ঢাকা অঞ্চলের খেলার ষষ্ঠ দিনে জয় পেয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি। সাভার উপজেলার বিরুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে দিনের প্রথম খেলায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 1-0 গোলে পরাজিত করে সান্তা মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজিকে। দ্বিতীয় ম্যাচে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি 2-1 ব্যবধানে হারায় ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশকে। ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটি মধ্যকার খেলাটি এখন চলছে। প্রথম দুটি ম্যাচে সেরা খেলোয়াড়দেরকে পুরস্কৃত করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম এবং ইস্পাহানি টি লিমিটেডের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার মোহাম্মদ আমিরুল ইসলাম। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। খালেদা জিয়া চিকিৎসা সহায়তা দিতে ঢাকায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক। সন্ধ্যায় আসবে চীনের ডাক্তাররা। অসুস্থতা নিয়ে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান বিএনপি নেতাদের। উৎসবমুখ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে যথাযথ ভূমিকা রাখার আহ্বান প্রধান উপদেষ্টা। জাতীয় স্বার্থ রক্ষায় নিজেদের উৎসর্গ করার তাগিদ। গুমের মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 14 ডিসেম্বর। শেখ হাসিনার আইনজীবী থাকতে না পারায় আদালতে ক্ষমা চাইলেন জেড.আই. পান্না। আমির হোসেনকে নিয়োগ ট্রাইব্যুনালে। জনগণের প্রতি দায়বদ্ধ প্রার্থীদের ভোট দেবে রাজধানীবাসী। চাঁদপুরের হাটে বাজারে নির্বাচন নিয়ে তুমুল আলোচনা। জয় পরাজয়ে ভূমিকা রাখবে জেলেদের ভোট। এবং সরকারের অনুমোদন ছাড়া সয়াবিন তেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। অভিযোগ বাণিজ্য উপদেষ্টার। মানুষের ওপর চাপ বাড়বে বলছে ক্যাব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।